আচ্ছা, তাহলে এই যে আমাদের 5 নম্বর যে ক্লাস, সেই ক্লাসে আমরা 3টা প্রবলেম মোটামুটি সলভ করব। প্রথমে যেটা করব যে কোন একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, তার মানে ইভেন নাকি অড, এটা আমরা প্রথমে চেক করব। আমরা এখন একটা ইভেন অড চেকার বানাতে চাচ্ছি। তার মানে ইউজারের কাছ থেকে বলবো ভাই একটা নাম্বার দেন, নাম্বারটা নিব, যদি দেখি এটা জোড় তাহলে বলবো ইটস অ্যান ইভেন নাম্বার, আর যদি ইভেন না হয় তাহলে অড প্রিন্ট করব। ঠিক আছে? তো ব্যাপার যেটা, আপনি যে নাম্বারটা নিবেন এন, তো ইউজারের কাছ থেকে এন নাম্বারটা নিবেন, একটা অপারেটর পার্সেন্টেজ অপারেটর কি করতে পারে, ভাগশেষ বের করতে পারে। আপনি 2 দিয়ে মোট করবেন আর কি। তো এখান থেকে উত্তর আসবে হয় 0 বা 1। একটা সংখ্যাকে 2 দিয়ে যখন ভাগ দিবেন, ভাগশেষ হয় 0 হবে বা 1 হবে। যদি এটা ইকুয়াল ইকুয়াল 0 হয়, দেন আপনি বলতে পারবেন এটা একটা কি নাম্বার, ইভেন নাম্বার। আর যদি এটা নট ইকুয়াল 0 হয়ে যায়, তখন বলে দিবেন কি অড নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করছি, আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডে আমরা একদম কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসে যে এখন এটা কোড করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানতাম যে প্রথমে যেটা করতে হয় ইনক্লুড করতে। আচ্ছা, সেভ করা হয় নাই, আমি এটাকে একটু সেভ করে নিই। হাবিজাবি একটা নাম দিয়ে সেভ করে ফেলছি। আমি যেটা করলাম, ইনক্লুড করলাম তাকে stdio, তাই না? এরপরে .h। আমি int main যেভাবে দিতাম সেভাবে দিয়েছি। int main দেওয়ার পরে শুরু করলাম, লাস্টে যেটা থাকবে রিটার্ন 0, তাই না? ওকে, আমি আগেই বলছি যে আমাদের কলেজে এখানে আইএনটি লিখবে না, এখানে রিটার্ন 0 লিখবে না, সেগুলো আমি পরে বোঝায় দিব। তারপরে কলেজে দেখবেন যে এখানে কোনিও মানে কনসোল ইনপুট আউটপুট ইউজ করবে, লাস্টে গেটস ইউজ করবে, এগুলা নিয়ে আমি বলবো পরে। আচ্ছা, তো আমি এর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, কেননা ওই যে ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নেবেন সেটাকে তো আপনি স্টোর করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা এন কে নিলাম। এরপরে আমি ইউজারকে একটা মেসেজ প্রিন্ট করতে চাই থ্রো প্রিন্টএফ ফাংশন। বললাম এন্টার এ নাম্বার। আমি কি বললাম? এন্টার এ নাম্বার। ওকে, এন্টার এ নাম্বার কোলন দিলাম, যেন দেখতে একটু ভালো লাগে আর কি। এরপরে আমরা যদি ভ্যালু স্ক্যান করতে চাই, উই হ্যাভ টু ইউজ কি, স্ক্যানএফ ফাংশন, তাই না? তাহলে আমরা যেটা করলাম, স্ক্যানএফ ফাংশন ইউজ করছি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, স্ক্যানএফ এর মধ্যে আমরা যেভাবে লিখবো, কি লিখবো, %d, তাই না? তারপরে কমা এম% এন, এন এর মানটা নিয়ে নিলাম আর কি। আচ্ছা, এরপরে আমরা কন্ডিশন দিচ্ছি। আমি প্রথমে শুধু ইফ এর সাহায্যে এটাকে সলভ করব, শুধু ইফ। তাহলে বললাম ইফ আমার যে নাম্বারটা এন, তাকে আমি মোড করব 2 দিয়ে, যদি ডাবল ইকুয়াল 0 হয় তখন তার স্টেটমেন্ট, আমি বলেছি যদি এক লাইনের স্টেটমেন্ট হয় নো নিড টু ইউজ কি সেকেন্ড ব্র্যাকেট, বা দিলে সমস্যা নেই, তখন প্রিন্টএফ এর মধ্যে বলবেন যে %d ইজ অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে? আমি ব্যাখ্যা করে দিব আবারও। ঠিক আছে? আগে লিখি আমি কোডটা, লেখার পরে আমি সুন্দর করে আবারও বুঝায় দিব। এখানে এই %d এর পরিচয়টা হচ্ছে এন পাত্রটা। ঠিক আছে? তো এরকম আবারও আপনি আরেকটা কন্ডিশন ইউজ করবেন যে বিজোড়ের জন্য কি লিখলাম, যদি নট ইকুয়াল 0 হয়, তাই না? নট ইকুয়াল 0 হয়ে গেলে এটা কি হয়ে যাবে, অড হয়ে যাবে। এটাই হচ্ছে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটার জন্য ইফ স্টেটমেন্ট ইউজ করে প্রবলেমের সলিউশন আর কি। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে বোর্ড কেউ রেখে দিচ্ছি, বোর্ডকে একটু জুম করব, তাহলে আপনারা এটাকে ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা, আমি এটা একটু জুম করে ফেলি, জুম করলে বোর্ডটাকে ভালোভাবে দেখা যাবে। আমরা এই অংশটুকুকে ইউজ করব আর কি। ঠিক আছে? আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন খেয়াল করে যে প্রথমে আমরা তো আসলে বুঝবো কতটুকু, এতটুকু, আমরা টোটালি আসলে এতটুকু কোড বুঝবো, তাই না? আচ্ছা, দেখেন প্রথমে যেটা করছি যে 4 নম্বর লাইনে INTN বললাম, এটা কি ভেরিয়েবল ডিক্লারেশন, তাই না? তার মানে সে যেটা করবে, এর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, যেই পাত্রে আপনি একটা পূর্ণ সংখ্যা রাখতে পারবেন, স্টোর করতে পারবেন। 4 নম্বর লাইন শেষ। INT মানে ইন্টিজার। এরপরে দেখেন 5 নম্বর যে লাইন, সেটাতে বলা হচ্ছে যে প্রিন্টএফ
এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর মাঝে ডাবল কোটেশন। আমি বলেছিলাম প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন, এর মাঝে যে ডাবল কোটেশন এর মধ্যে যা থাকে হুবহু তাই প্রিন্ট হয়। তাহলে সে যেটা করবে, যখন প্রোগ্রামটাকে আপনি রান করবেন কনসোলে ওই ই থেকে শুরু করে এন্টারের ই থেকে শুরু করে কোলন পর্যন্ত হুবহু প্রিন্ট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্টএফ ফাংশনের কাজ। জাস্ট আপনি ভ্যালু একটা ইনপুট নেবেন, একটু তার জন্য লিখে দিলেন, এটাই। এরপরে স্ক্যানএফ ফাংশনের মধ্যে কি থাকে বলেন? ডাবল কোটেশন। স্ক্যানএফ ফাংশনের মধ্যে যে ডাবল কোটেশন থাকে এর মাঝে অবশ্যই যেটা থাকবে সেটা একটা স্পেসিফায়ার %d। এখানে পার্সেন্ট কোনো অপারেটর না, %d একটা স্পেসিফায়ার, মানে ভেরিয়েবল স্পেসিফায়ার, যে বোঝায় যে কোন ধরনের ভ্যালু সে ইনপুট নিবে। আমাদের প্রিন্টএফ এর কাজ হচ্ছে প্রিন্ট করা, স্ক্যানএফ এর কাজ হচ্ছে স্ক্যান করা, ইনপুট নেয়া। তার মানে এটা একটা আউটপুট ফাংশন, কিন্তু স্ক্যানএফ একটা ইনপুট ফাংশন। এই %d এর কারণে এই প্রিন্ট করার পরে এখানে বিপ বিপ করবে, বিপ বিপ করবে। ঠিক আছে, বিপ বিপ করার পরে লাইক আপনি একটা ভ্যালু দিলেন 11, যাই হোক দিবেন, তো দেওয়ার পরে দেখেন আমাদের পরে পরিচয় বলে দেওয়া আছে যে %n, এখানে যেটা আমি যেটাকে আপনারা যেটাকে এন্ড বলেন, সেটা আসলে অ্যাড্রেস অফ বোঝায়, লোকেট করে, পয়েন্ট করে যে কোন পাত্রে এটাকে আপনি রাখবেন। %n হওয়ার কারণে আমরা এই যে ভ্যালু যেটা নিলাম এটাকে n পাত্রে রেখে দিব। তাহলে 4, 5 আর 6 নম্বর লাইন বুঝছি। এরপরে দেখেন কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে ইফ n mod 2 = 0, এটা একটা কন্ডিশন। ভাইয়া এনটা তো বুঝলাম যে 11, পার্সেন্টেজ বুঝলাম যে সে ভাগশেষ রিমাইন্ডার বের করতে পারে। ঠিক আছে, আমরা ভাগফল যদি বের করতে যেতাম তাহলে এভাবে স্ল্যাশ দিতাম যে আসলে ভাগফল বের করতে পারতো, বাট এই যে পার্সেন্টেজ যেটা, সেটা একটা অপারেটর, সেটা ভাগশেষ বের করতে পারে। আসলে কেন? ধরেন আপনি খেয়াল করে দেখবেন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সে যদি জোড় হয় তাহলে ভাগশেষ হলে 0 হবে। 32 2 দিয়ে ভাগ করবেন, 16 ভাগফল হবে, ভাগশেষ 0 হবে। সো আপনি যেটা করলেন ওই n যেটাকে নিলেন সেটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করার জন্য মডুলেশন যে অপারেটরটা সেটাকে ইউজ করলেন। তো আলটিমেটলি এখান থেকে একটা রেজাল্ট আসবে। 11 যেহেতু দিচ্ছেন, সো রেজাল্ট আসবে 1। ইকুয়াল এটা একটা অপারেটর যেটা আসলে আমাদের কি বোঝায় বলেন? এই পাশের যে জিনিসটা আর এই পাশের যে জিনিসটা সেটা সমান কি না, এটা রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তাহলে এই 1 কি 0 সমান? অবশ্যই না। কথা বুঝাইতে পারছি? মানে এখান থেকে তো রেজাল্ট আইদার 0 বা 1 আসবে। কোথা থেকে? এখান থেকে। কেননা n এর মান আপনি যদি 12 দিতেন তাহলে 0 আসতো। এখান থেকে যে ভ্যালুটা আসবে এই পাশে যে আমরা 0 রেখে দিছি এর সাথে কম্পেয়ার করবে। রিলেশনাল অপারেটরের কাজ হচ্ছে এই সাথে এর সম্পর্কটা সে দেখবে। দেখবে যে আপনি যদি 11 দিয়ে থাকেন, 1 যেটা আসতেছে 1 কিন্তু 0 সমান না। ডাবল ইকুয়াল একটা রিলেশনাল অপারেটর যেটা বোঝায় যে এই পাশের জিনিস ওই পাশের জিনিস সমান কি না এটা। আর যদি একটা ইকুয়াল ইউজ করি সেটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন a=5 মানে a কে আপনি 5 কে আপনি এ পাত্রে রাখতেছেন, এটা এক জিনিস, ডাবল ইকুয়াল আর এক জিনিস। তাহলে 11 এর জন্য কিন্তু এই কন্ডিশন উইল বি ফলস। সো আমরা জানতাম ইফ এর যে স্টেটমেন্ট, ইফ এর হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট রিড করার শর্ত হচ্ছে প্রিভিয়াস কন্ডিশন অবশ্যই সত্যি হতে হবে, এবং এটা ভুল। কেন ভুল? কেননা মরে গেলেও 11 যেটা ইনপুট দিলাম সেটা ভাগশেষ 0 হচ্ছে না। সো এই লাইন রিড করবে না, সে পরের কন্ডিশনে যাবে। পরের কন্ডিশনে এখানে শুধু একটা নট আছে। সত্যি কথা তো, 1 তো 0 সমান না, এটা নট ইকুয়াল। ঠিক আছে, 1 0 সমান না, সত্যি কথা। তখন সে অড প্রিন্ট করে দিবে। দেখেন প্রোগ্রামটাকে যদি আমরা রান করে ফেলি, আচ্ছা আমি অন্য কিছু চাপ দিয়ে দিছি। ওকে, আমরা F9 দিয়ে প্রোগ্রামটাকে রান করলাম, বলতেছে এন্টার এ নাম্বার। তারপর দেখতেছেন ওই যে বিপ বিপ করতেছে, যেভাবে আমি বলেছিলাম সেভাবে বিপ বিপ করতেছে। এখন ধরেন আপনি ভ্যালু দিলেন 13, কি বলবে? 13 ইজ অ্যান অড নাম্বার, বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো এটার জন্য আমরা যদি ফ্লো চার্ট দেখতে চাই, আমি জানি না আপনাদের প্রিভিয়াস ক্লাসে যখন আমি পড়িয়েছিলাম তখন এইটার ফ্লো চার্ট দেখানো হয়েছে কিনা, বাট আমি আরেকবার দেখায় দিতে চাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, আমরা হচ্ছে যেটা দেখবো যে একটা নাম্বার ইভেন না অড। দেখেন
এটা হচ্ছে ইফ বলতেছে কি, আচ্ছা আচ্ছা বড়, দুইটার মধ্যে বড়, এটাও বড়, এইটা হচ্ছে জোড় বিজোড়। ওকে, দেখেন এটাই আমরা এখন দেখলাম, তাই না? তো আমি এটাকে আপনাকে একটু বোর্ডে এঁকে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমরা যেটা করব আমাদের স্লাইডে এসে দেখব, ঠিক আছে? তো আমি বোর্ডে চলে যাচ্ছি, বোর্ডে যে আমরা এটার একটু ফ্লোচার্টটা যে কেমন হবে সেটা একটু দেখে ফেলি। সবাই খুব ভালোভাবে মনোযোগ দিবেন। আচ্ছা, দেখেন আমরা জানতাম আমাদের ফ্লোচার্ট যখন আঁকতে হয় কিছু জিওমেট্রিক বা জ্যামিতিক শেপ ইউজ করতে হয়। যেমন একটা প্রোগ্রাম শুরু বা শেষের জন্য আমাদের এরকম কি শেপ বলেন, এটাকে ক্যাপসুল শেপও ইউজ করতে পারেন, এভাবে ওভাল শেপও ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ যে কোনটা আপনি ব্যবহার করবেন। আমি ওভাল শেপটা ইউজ করলাম। আচ্ছা, ও সরি, আমরা হচ্ছে ক্যাপসুল শেপটা ইউজ করলাম। সো এখানে লিখে দিলাম শুরু। কিছু টিচার বলে ইংলিশে লিখতে, তার জন্য লিখবেন স্টার্ট। ওকে, শুরু করলাম। এরপরে অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে এরপরে কি হবে। শুরু করার পরে আপনি কি করছেন, ওই ভ্যালুটা ইনপুট নিছেন, আপনার যে এন এর মান সেটা ইনপুট নিছেন। আমি কিন্তু একটা স্কিপ করছি, কোনটা জানেন? যে এন এর মান প্রদর্শনের জন্য, মানে সরি, এন এর মান ইনপুট নেওয়ার জন্য কিন্তু আপনি একটা মেসেজ দিছিলেন, সেটা আমি স্কিপ করলাম, কেননা এটা প্রোগ্রামের খুব একটা মানে ইফেক্টিভ অংশ না। আমরা যেটা করলাম, এন এর মান গ্রহণ, ঠিক আছে? প্রোগ্রাম শুরুর পরে যেটা করছি যে এন এর মান গ্রহণ। এরপরে খেয়াল করে দেখেন আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম লাইক এরকম, যে যদি কিনা আমার এন এটার সাথে আমি মোড করব 2 দিয়ে, যদি ইকুয়াল 0 হয়। আমি এখানে যা লিখেছি হয়তো দেখতে পারতেছেন না, আমি বলি ইফ এন, আমরা তো পুরা ওই পার্সেন্টেজ লিখতে পারতেছি না, কেননা পার্সেন্টেজ বলে আমাদের রিয়েল লাইফে কোনো অপারেটর নাই। সো আমরা যেটা করছি মোড লিখছি, এম ও ডি লিখছি, তাহলে এন মোড 2 একটা ইকুয়াল লিখছি কিন্তু। আচ্ছা, আমি একটু বড় করে লিখি, ব্যাপারটা নিচে ধরবে কিনা আমি শিওর নেই, এই কারণেই ছোট করে লেখা হয়েছিল। লিখছি যে ইফ এন মোড 2 ইকুয়াল 0, এটা যদি সত্যি হয়। এই কন্ডিশনটা সত্যি হতে পারে, মিথ্যাও হতে পারে। যদি সত্যি হয় তখন কি করবেন বলেন? এই কন্ডিশনটা সত্যি মানে কি, আপনি জোড় প্রদর্শন করে দিবেন, তার মানে ইভেন, মানে প্রিন্ট করে দিবেন ইভেন, জোড় প্রদর্শন করে দিবেন, ঠিক আছে? আমরা কিন্তু ইফের জন্য কোড, ইফের জন্য লিখছি। তো এরপরে কি করবেন, এগেইন একটা কন্ডিশন আসবে এরকম, ঠিক আছে না? কন্ডিশনটা এমন হবে যে ইফ এন মোড 2 নট ইকুয়াল 0, এরকম ব্যাপার। এই কন্ডিশন, এইটা প্রদর্শনের পরে আপনাকে যেটা করতে হবে এরকম এই কন্ডিশনে কিন্তু চলে আসতে হবে। ইভেন এটা যদি না হয়ে থাকে, মিথ্যা হয়ে যায়, তবুও কিন্তু আপনাকে কি করতে হবে বলেন? এখানে যেতে হবে। ব্যাপারটা ক্লিয়ার করি, আমাদের যে ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট, সেখানে n নাম্বার অফ কন্ডিশন থাকতে পারে, কিন্তু n নাম্বার অফ স্টেটমেন্ট। এই কন্ডিশন ট্রু হলে, এই কন্ডিশন ট্রু হলে জোড় প্রদর্শন করবে, এটা তার স্টেটমেন্ট, সেটা রিড করে কিন্তু তাকে এগেইন কন্ডিশনে আসতেই হবে। ব্যাপারটা বুঝতে পারছি? আর যদি এটা ভুল হয় তাহলে প্রদর্শন না করে পরে কন্ডিশন যাবে। বাট কন্ডিশন ট্রু হোক ফলস হোক, নেক্সট কন্ডিশন ইউ হ্যাভ টু গো। দেন আমরা এই কন্ডিশনে গেলাম, যদি এটা হ্যাঁ হয়ে যায়, দ্যাট মিন্স ট্রু হয়ে যায়, তখন আপনি কি করবেন? বিজোড় প্রদর্শন করবেন, বিজোড়, ঠিক আছে? বিজোড় কি করবেন? প্রদর্শন করে দিবেন। ওকে, এরপরে আমাদের প্রোগ্রাম উইল বি এন্ড। তো আমরা যেটা করলাম শেষ লিখে দিলাম, এটা শেষ লিখছি। তো এখানেও কিন্তু আমরা এভাবে যেটা করলাম, এটাকে কিন্তু কানেক্টর বলে, তাই না? ব্যাপারটা আমি একটু বুঝাই দিই, যারা দেখতে পাচ্ছেন তাদেরকে ভালোভাবে বুঝাই দিই, মনোযোগ দিবেন। আমরা প্রথমে প্রোগ্রামটাকে শুরু করছি, এন এর মানটা গ্রহণ করছি। প্রথম কন্ডিশন ছিল এরকম যে ইফ এন মড 2 ইকুয়াল 0, এটা যদি সত্যি হয় জোড় প্রদর্শন করে পরে কন্ডিশনে গেছেন, মিথ্যা হইলে জোড় প্রদর্শন না করেই পরের কন্ডিশনে গেছেন। এরপরেও পরের কন্ডিশনটা ট্রু হইলে বিজোড় প্রদর্শন করে শেষ করছেন, না হইলে বিজোড় প্রদর্শন না করে শেষ করছেন। ব্যাপারটা এরকম, ধরেন আপনি একটা নাম্বার দিলেন 7, তাহলে প্রোগ্রামটা শুরু করে এদিকতে আসবে, এসে দেখবে এটা ফলস, সো এদিকে যাবে, তখন এই যে এখানে আবার দেখবে ট্রু, সো এই দিক দিয়ে প্রোগ্রামটাকে কিন্তু শেষ করবে। বুঝাইতে পারছি?
7 দিলে এই দিক দিয়ে যে এখান থেকে যে এই দিক দিয়ে শেষ করবে। বাট আপনি যদি 8 দিতেন তখন কি করতো, এখান থেকে কিন্তু এই পাশে চলে যেত, কারণ এটা ট্রু, জোর প্রদর্শন করে এই দিক দিয়ে শেষ করতো। মেইন কথা, আমাদের প্রোগ্রামের যে ফ্লোচার্ট সেটা কিন্তু পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো নাম্বারের জন্যই সেটা প্রযোজ্য হবে। তাহলে আমরা যদি একটু স্লাইডে দেখতে চাই তাহলে ব্যাপারটাকে কিন্তু একটু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। খেয়াল করে দেখেন, স্লাইডে কিন্তু এরকমই বলছে যে আমরা শুরু করছি, আমরা এন বেব যেভাবে ইউজ করছি এখানে ব্যবহার করা হয়েছে এ, এর মান গ্রহণ করার পরে যদি কিনা এ মড 2 ইকুয়াল 0 হয় এবং এই কন্ডিশনটা ট্রু হয়, তখন আমরা যেটা করছি জোড়, এ জোড় প্রদর্শন করে দিছি, তাই না? এরপরে নেক্সট কন্ডিশনে গেছি, ইভেন কন্ডিশনটা যদি ভুল হতো প্রদর্শন না করে পরে কন্ডিশনে যেতাম। আই হোপ সবাই বুঝতে পারলেন। এটা হচ্ছে আমাদের কি বলেন ফ্লো চার্ট, আর এটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা একটু বুঝাই দিই, ফ্লো চার্ট দেখে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যে দেখেন, প্রথমে কাজ শুরু করছেন, এর মান গ্রহণ করছেন, এই কন্ডিশনটা ট্রু হলে আপনি একটা ধাপে গেছেন, সেই ধাপটা হচ্ছে 4 নম্বর ধাপ। আর মিথ্যা হলে অন্য ধাপে গেছেন। দেখেন, কন্ডিশন সত্যি হলে 4 নম্বর ধাপে গেছি, মিথ্যা হলে 5 নম্বর ধাপে। 5 নম্বর ধাপে অবশ্যই আবার কন্ডিশন চেক করব। 4 নম্বর ধাপে যে দেখেন জোড় প্রদর্শন করে 5-এ পাঠিয়ে দিচ্ছেন, তাই না? আর যদি মিথ্যা হইতো তাহলে 4-কে স্কিপ করায় আপনি 5-এ পাঠিয়ে দিচ্ছিলেন। 5-এ যে সে এই কন্ডিশনটা চেক করলো, এই কন্ডিশন ট্রু হলে সে এই যে 6 নম্বরে যাচ্ছে, ফলস হলে সে 7 নম্বর মানে শেষে চলে যাচ্ছে। আর এটা যদি মানে ফলস হয় এটাকে স্কিপ করাচ্ছেন, তাই না? 6 নম্বরে যেটা করছেন যে বিজোড় প্রদর্শন করছেন, নরমালি এটার পরে পরটাই যাবে। সো আপনি চাইলে কিন্তু এই জায়গায় এই লাইনটাকে স্কিপ করতে পারতেন। কেন স্কিপ করতে পারতেন জানেন? কেননা আপনি যখন এই যে 4 নম্বর ধাপে জোড় প্রদর্শন করতেছেন, এর মানে এমনি 4-এর পরে 5 নম্বর যে স্টেপ সেখানে যাবেই। তাহলে এটা ছিল আমাদের ইফের মাধ্যমে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটার জন্য কি বলেন আমাদের কোড। হ্যাঁ হ্যাঁ শিওর, দিব্য বলেন। স্যার এখানে আমরা যেমন কোড লেখার সময় মোড চিহ্নটা ইউজ করছি, এখানে মোড চিহ্ন না ইউজ করে লিখলাম কেন? মোড বলে আসলে আমাদের রিয়েল লাইফে কোনো সাইন নাই। যেমন আমি কিন্তু এখানে ওই যে মানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইকুয়াল দিয়ে নট ইকুয়াল বোঝাই নাই। নট ইকুয়াল বোঝানোর জন্য আমাদের রিয়েল লাইফে আমরা এটাকে ইউজ করি না। দ্যাটস, এটা আসলে কোনো কোড না। অ্যালগোরিদম ফ্লোচার্ট কোনো কোড না, এটা আসলে কোডের একটা প্রি স্টেপ। সো এই জায়গায় আমাদেরকে মোড ইউজ করাটা বেটার। বাট কেটে দিবে টিচার, কেটে দেওয়ার এখতিয়ার আবার টিচারের নাই, কিন্তু ইউজ না করাটা বেটার। ওকে, আমাদের এখন তানিশা কোশ্চেন করবে। সো তানিশা, আপনি যেটা করবেন আনমিউট করেন, করে কথা বলেন। স্যার এখানে যে ফ্লো চার্টটা মানে একটু সাইডে গিয়েছে, এটা কি মানে এভাবে দিতে হবে নাকি একটু আগে যে বোর্ডে করেছেন দুইটাই সেম। স্ট্রেট ওটা? আপনি দাগটা কেমনে দিবেন এগুলো ব্যাপার না, দুইটা একটু আমি কি করছিলাম যে এই জায়গাতেই হচ্ছে কানেক্টর ইউজ করার কারণে এটা নিচে চলে গেছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা ইফের সাহায্যে করা হয়েছিল, বাট আমি বলছিলাম যে ইফের প্রোগ্রাম মানে এখানে যেহেতু দুইটা স্টেটমেন্ট, তাই না? তাহলে দুইটা স্টেটমেন্ট হওয়ার কারণে আপনি কিন্তু চাইলে এটাকে এলস দিয়ে কভার করে ফেলতে পারতেন, শুধু এই জায়গায় এলস লিখলে হয়ে যেত। কেননা ভাইয়া, এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি বুঝতে বাকি থাকে যে এটা একটা অড নাম্বার। সো আপনি কিন্তু ইজিলি এখানে মুভ করে ফেলতে পারবেন। তাহলে আমি যে কথাটা বললাম, ইফের জন্য আমরা যেটা করছিলাম যে ইফ কন্ডিশন স্টেটমেন্ট এগেইন ইফ কন্ডিশন স্টেটমেন্ট, বাট ইফের প্রোগ্রামটাকে আমি ইফ এলসে কিভাবে কনভার্ট করলাম, জাস্ট এখানে পরের কন্ডিশনটা না দিয়ে আমি একটা এলস দিলাম। ভাইয়া ইফ এলস এর স্ট্রাকচারটা এরকমই ছিল যে এই কন্ডিশনটা ট্রু হলে এর মধ্যে যাবে, এই কন্ডিশনটা ফলস হলে ডিরেক্ট এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দিয়ে কিন্তু আমরা কোড রান করতে পারবো এবং সেম আগের মতোই কিন্তু হবে। খেয়াল করে দেখেন, আমি যদি এখন F9 দিয়ে প্রোগ্রামটাকে রান করি, আমি যদি 89 দিই বলবে অড, সেম অ্যাজ আমরা যদি প্রোগ্রামটা আবারও রান করে 68 দিই, দেন ইট উইল বি শো কি, ইট উইল শো ইভেন নাম্বার, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের
একটা প্রোগ্রামটাকে যেটা করতে পারি যে কি করতে পারি বলেন, ইফ এলস আবার কি শুধু ইফ দিয়ে লিখতে পারি। তো এটার জন্য কিন্তু ফ্লোচার্ট চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু বোর্ডের দিকে তাকাই, আগের মতো করে আমরা একটু বোর্ডের দিকে তাকাই, খেয়াল করে দেখেন আগে যেমন ছিল এই জায়গায় কিন্তু কাহিনীটা হয়েছিল। এই দাগগুলা থাক, সমস্যা নেই, একটু বুঝে নেন কষ্ট করে। তো ব্যাপারটা এরকম ছিল আগে যে এই কন্ডিশনটা ট্রু হইলে জোর প্রদর্শন করে পরে কন্ডিশনে যাইতো, আর মিথ্যা হইলে জোর প্রদর্শন না করে পরে কন্ডিশনে যেত। কিন্তু ইফ এলস এর ব্যাপারটা এই কন্ডিশনটা মিথ্যা হইলেই কিন্তু সে শিওর যে কি হয়ে যাবে বলেন, তখন কিন্তু সে যেটা করবে যে বিজোড় প্রদর্শন করে দিবে। কি প্রদর্শন করে দিবে? বিজোড় প্রদর্শন। তারপরে কিন্তু প্রোগ্রাম উইল বি টার্মিনেট। সো শেষ। ব্যাপারটা বোঝায় দিই ভালোভাবে, দেখেন এগুলো একটু সুন্দর করে মানে কেয়ারফুলি লিখবেন। প্রোগ্রাম শুরু করছি, এন এর মান গ্রহণ করছি, যদি কিনা n mod 2 = 0 তাহলে প্রোগ্রামটা কি শো করবে বলেন? জোড় প্রদর্শন করে শেষ করবে। এটা মিথ্যা হইলে বিজোড় প্রদর্শন করে শেষ করে দেবে। মেইন কথা আমরা আসলে এইটাই জানি সবাই, যারা আপনারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা যারা এগুলো আগে থেকে পড়ছেন বিভিন্ন জায়গায়, তারা হয়তো আমি আগে যেটা করছি ওইটা দেখে মানে মানে ইয়া হয়ে গেছেন যে কি রে ভাই কি দেখাচ্ছে এটা। বাট ব্যাপারটা এরকম যে যদি আপনার কোডটা আসে ইফ এর মাধ্যমে, যদি বলে এটার জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট লিখো, ভাই এটা লিখলে হবে না। এটা কেমনে হয়? ওইটা এক জিনিস, সেটা আরেক জিনিস। ওইটার যে মেথড এটার মেথড সেম না। আবার এই কোড এই অ্যালগরিদমটা দিয়ে এই ফ্লোচার্টটা দিয়ে যদি বলে আপনাকে কোড করতে, তাহলে তো আপনি যদি ইফ ইউজ করেন এটা কি আসলে হয়? এখন অনেক টিচার আছে যে তারা না বুঝে হয়তো করে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমরা তো বুঝে শুনে ভুল করতে পারি না। সো আমরা এভাবেই বুঝতে পারলাম যে এটা হচ্ছে ইফ এলস এর জন্য, আগেরটা ছিল ইফ এর জন্য। ওকে, আমরা এখন যেটা করব যে তিনটা সংখ্যার মধ্যে বড়টাকে বের করব। সেম নিয়মেই তিনটা সংখ্যার মধ্যে ছোটটাকেও বের করা যায়। তো প্রতিবার আমি আগে কোড করলেও এখন আমরা প্রথমেই এই যে ফ্লোচার্টটা আঁকবো। তো এটা তিনটা ওয়েতে করা যায়, শুধু ইফ এর সাহায্যে করা যায়। তারপরে একটা হচ্ছে নেস্টেড ইফ, নতুন জিনিস। আর একটা হচ্ছে এলস ইফ। ঠিক আছে, এলস ইফটা গত ক্লাসে মেবি শিখেছিলাম, বাট যদি কারো সমস্যা থাকে এখন ক্লিয়ার হয়ে যাবে। শুধু ইফের মাধ্যমে করা যাবে, খুবই সহজ। নেস্টেড ইফ একটু কঠিন, এটাও মোটামুটি সহজ। ঠিক আছে, আমি প্রথমে কঠিনটা নেস্টেড ইফ দিয়ে শেখাবো এবং এটার জন্য ফ্লোচার্ট বানাবো। আপনারা ইনশাআল্লাহ ইফ আর এলস ইফ এর ফ্লোচার্ট এমনি বুঝতে পারবেন, তারপর আমি দেখাই দিব। ওকে, প্রথমে আমি নেস্টেড ইফ দিয়ে তিনটা সংখ্যার মধ্যে বড়টাকে বের করার চেষ্টা করছি। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রোগ্রামটাকে শুরু করতে হবে, তাই না? প্রোগ্রামটাকে কি করলাম? শুরু করলাম। শুরু করার পরে অবশ্যই আমাদের যে তিনটা নাম্বার সেই তিনটাকে আমি স্ক্যান করব। সো নাম্বার তিনটা আপনি যদি এবিসি দেন এবিসি, n1 n2 n3 ও দিতে পারতেন, আমি এবিসি দিয়ে দিলাম, আমি দিলাম এবিসি। সো এবিসি এর মান গ্রহণ, রাইট? আমরা যেটা করলাম প্রোগ্রামটাকে শুরু করে এবিসি এর মান গ্রহণ করলাম। ওকে, এখন আমি একটা কন্ডিশন দিলাম যে শুধু এ আর বি এর মধ্যে চেক করবে যে যদি বা ইফ এ গ্রেটার দেন বি হয়। ওকে, যদি কিনা কি হয়, এ বড় হয় বি এর থেকে। তো এটার মানে কি? এটার মানে কিন্তু আপনারা কেউ ধরতেই পারবেন না। এটার মানে হচ্ছে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা ট্রু হলে যা বুঝবো সেটা হচ্ছে বি এর কোনো চান্স নেই গ্রেটেস্ট হওয়ার, আর কিচ্ছু না। এ আর সি এর চান্স আছে। ব্যাপারটা আবারও বোঝেন, তিনজন ভদ্রলোক, এ একজন, এই একজন আর এই একজন। বড় বড় ছোট হয়ে গেছে, এটা মনে করেন একটু বড় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এ, আমি একটু উল্টা উল্টা লিখছি, এটা এ বি, এটা সি। ঠিক আছে, তা আপনি যেটা করছেন এই দুইজনের মধ্যে চেক করছেন যে এ বড় বি থেকে এবং দেখলেন কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনটা ট্রু মানে কি জানেন? বি এর আর কোনো চান্স নেই বড় হওয়ার, আমাকে এখন সি এর সাথে কম্পেয়ার করতে হবে। ব্যাপারটা বুঝছেন না? আপনি তিনজনের মধ্যে কে বড় সেটা চেক করতে যাচ্ছেন, এই জন্য প্রথমে দুইজনের মধ্যে চেক করলেন,
এবং সেখান থেকে যদি কন্ডিশনটা যদি দেখেন ট্রু হয়, তার মানে আপনি শিওর যে না না বি এর আর কোনো চান্স নেই বড় হওয়ার। সো আমাদের এখানে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, কোন কন্ডিশনটা ট্রু হয়? এই কন্ডিশনটা ট্রু হয়, তার মানে বি সবার থেকে বড় জীবনেও না। তখন আমরা যেটা করব, আমরা চেক করব, কার কার মাঝে চেক করব? ইফ এ গ্রেটার দেন সি, এটার আছে, তাই না? কেননা বি এর চান্স শেষ, এই দুইজনের মধ্যে চেক করব। এবং এটাও যদি ট্রু হয়, বলতে বাকি থাকে না যে এ বড়। এ বড় কি করে দিবেন বলেন? প্রদর্শন করে দিবেন, তাই না? কেন ব্যাপারটা হলো? এই কন্ডিশনটা ট্রু, সো শিওর যে বি এর চান্স নাই, চান্স আছে এ আর সি এর। এ সি এর মধ্যে কম্পেয়ার করে দেখলেন এ বড় সি থেকে, তাহলে তো বাকি থাকে না বুঝতে যে এ বড়। বাট এটা যদি না হয়ে যায়, এটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে কি হবে জানেন তো? ভালোভাবে বোঝার চেষ্টা করেন। বি এর চান্স নাই বলে এখানে আসছিলেন, এখানে যে দেখতেছেন এই কন্ডিশনটা ভুল, তার মানে এ বড় না, তার মানে কিন্তু অবশ্যই অবশ্যই সি বড় প্রদর্শন করে দিতে হবে, ঠিক আছে? কেননা এর চান্স, সরি, বি এর চান্স নাই বলে এখানে আসছেন, কন্ডিশনটা মিথ্যা, মানে কি এ বড় না, তার মানে কি অবশ্যই সি বড়। এবার আসি এই প্রান্তে, এই কন্ডিশনটা যখন না হবে, তখন আমরা শিওর যে এ বড় না সবার থেকে, তার মানে বড় বি বা সি। সো আমরা ইফ বি গ্রেটার দেন সি এরকম একটা কন্ডিশন চেক করব। এটা যদি ট্রু হয়ে যায়, দেন আমাদের ডিসিশন উইল বি লাইক দ্যাট যে বি বড় প্রদর্শন করে দিবেন, তাই না? বি বড় প্রদর্শন। এটা যদি না হয়, তখন যেটা করবেন, কি করবেন বলেন? সি বড় প্রদর্শন করে দিবেন, তাই না? এখানে দেখেন সবগুলার পরে আমার প্রোগ্রাম উইল বি টার্মিনেট। এটা আমি একটা কানেক্টর সুন্দর করে কিউট করে আঁকবেন, এটা অবশ্যই অ্যারো চিহ্ন দিবেন, ঠিক আছে? এটা আমি সুন্দর করে আঁকতে পারি নাই, খুব সুন্দর করে আঁকা যেত ব্যাপারটাকে, খুব সুন্দর করে আঁকবেন, এরপরে আপনার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি কেন সুন্দর করে আঁকতেছি না, কারণ আমি এখনই আপনাদেরকে এটা ওই যে কি বলে আমাদের যে ফ্লো চার্ট আমাদের স্লাইডে আছে, এই কারণে আমি সুন্দর করে আঁকি নাই। তো দেখেন এই যে এটাই কিন্তু সেটা, যে নেস্টেড ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে তিনটা সংখ্যার মধ্যে বড়টাকে বের করার জন্য যে ওয়েটা, সেটা শুরু করছেন এবিসি এর মান গ্রহণ করছেন, প্রথমে এ বি এর মধ্যে কম্পেয়ার করছেন, এটা যদি ট্রু হয় দেন শিওর যে বি এর কোনো চান্স নাই বড় হওয়ার, সো আপনি এ সি এর মধ্যে কম্পেয়ার করছেন, এটা ট্রু মিন্স এ বড়, ফলস মিন্স সি বড়। এই কন্ডিশনটা ভুল মানে আপনি শিওর যে এ এর কোনো চান্স নাই, সো বি সি এর মধ্যে একটা কম্পেয়ার করছেন, এটা ট্রু মানে এ বড়, এটা ফলস মানে সি বড়। হ্যাঁ, আমাদেরকে কোশ্চেন করবে 32 সিরিয়াল। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। লেফট সাইডে স্যার দেখেন এখানে নেস্টেড ইফ বলতে আসলে কি কন্ডিশনটা বোঝানো হচ্ছে? যেমন ইফ এলস এর একটা মানে আছে, থ্যাংক ইউ এলস ইফ আমরা থ্যাংক ইউ। এটা আসলে কি নেস্টেড ইফ বলতে ইফ এর মধ্যে ইফ, আমি আপনাকে একটু পরে বোঝাই দিচ্ছি ব্যাপারটা। থ্যাংক ইউ, কোশ্চেনটা খুব ভালো লাগছে, আমি উত্তর দিব। এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা না। তো আমরা এটাকে চাইলে একপাশে রেখে আমরা আমাদের কোডটা করতে পারি, দেন এটা সুন্দর হবে, ঠিক আছে? আমি এইটুককে, আচ্ছা এটাকেও তাহলে একটু ছোট করতে হবে, আমি এইটুককে ছোট করে দিলাম এই পাশে। ওকে, এখন আমরা যেটা করব যে এখানে কোড লিখব। তো দেখেন আমরা যেটা করছি, প্রথমে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনে আমরা এ বি আর সি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কজ আমাদের তিনটা নাম্বারকে নিতে হবে ইউজারের কাছ থেকে। তো একটা এক্সট্রা একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করে বলেই দিতে পারি যে ভাই তিনটা নাম্বার দাও, আমরা বললাম এন্টার 3 ইন্টিজার্স। ওকে, আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করব, যেটা আসলে একটা লাইন স্কেপ করে নিচের লাইনে আনবে, না হলে দেখতে একটু অড লাগবে। ব্যাকস্ল্যাশ এন এর ব্যাপারটা আমি পরে ক্লিয়ার করব। দেন আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করলাম, যার মাঝে %d তিনটা কি করলাম বলেন, স্পেসিফায়ার ইউজ করলাম। সো তিনটা পাত্রের নাম এখানে বলতে হবে, কমা %a, কমা %b, কমা %c।
আমি ব্যাখ্যা করে দিব আবারও। এরপরে আমরা খেয়াল করে দেখেন, প্রথমে এই কন্ডিশনে আসছি, তাই না? এই কন্ডিশনে এসে প্রথমে বলবো যে ইফ এ গ্রেটার দেন বি, তাই না? এটা ট্রু হইলে এর মধ্যে যাবে। আমাদের ইফ এলস এর ব্যাপারটা কি বলেন? ফলস হইলে এটার মধ্যে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আই হোপ কারো বুঝতে কোনো অসুবিধা থাকারই কথা না। আমরা যেটা করছি খেয়াল করে দেখেন, একটু ছোট করলাম, এবিসি এর মান গ্রহণ করলাম, এরপরে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই যে এই ব্যাপারগুলো হবে, তাই না? সেটা আমরা এর মাঝে লিখব। আবার এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে যেটা হবে মিথ্যা, সেটা এর মধ্যে লিখব। তাহলে এখন এই কন্ডিশনটা ট্রু হলে যেটা করব, এর মাঝে যাব, যে কি করব বলেন তো? এই কন্ডিশনটা ট্রু মানে এগেইন কন্ডিশন চেক করব। দেখেন, এগেইন কন্ডিশন চেক করলাম যে ইফ এ গ্রেটার দেন সি কিনা, এবং এটা ট্রু হইলে, যেহেতু এখানে অনেক লাইনের স্টেটমেন্ট হবে মাঝে, এজন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই ব্যবহার করার জন্য করেছি, কিন্তু এখানে যেহেতু আমি এক লাইনের স্টেটমেন্ট লিখবো এই জন্য আমি ব্যবহারটা করলাম না। আমি প্রিন্টএফ এর মধ্যে বলে দিলাম যে পার্সেন্ট ডি ইজ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে, গ্রেটেস্ট অর লার্জেস্ট, যেভাবে কোড আসবে সেভাবে লিখবেন, গ্রেটেস্ট। আমরা এখন পার্সেন্ট ডি এর পরিচয়টা বলে দিলাম এ। আমি আবারও ব্যাখ্যা করে দিব কেন নেস্টেড, বুঝছেন তো? এই যে ইফ এর মধ্যে আবার ইফ, দ্যাটস ওয়াই এটা নেস্টেড ইফ। ওকে, এখন দেখেন, এটা তো বুঝতে পারলাম, তাই না? তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে আমরা এখানে গেলাম, যে এই কন্ডিশনটা চেক করলাম। এটা যদি ট্রু হয় এ বড় প্রদর্শন করবেন, কিন্তু এটা যদি মিথ্যা হয়, তখন আপনি কি করবেন বলেন? আপনি কিন্তু তখন এলস এর মধ্যে যাবেন, এলস এর মধ্যে যে প্রিন্ট করে দিবেন যে পার্সেন্ট ইজ দ্য গ্রেটেস্ট, বাট পরিচয়টা হবে সি। আমরা এখন প্রথম অংশটুকু ভালোভাবে বুঝি, তাহলে পরের অংশটুকু পানি পানি লাগবে। দেখেন, প্রথমে এই কন্ডিশনটা, এই যে ইফ এর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আপনি এর মাঝে যাবেন, তাই না? এই ব্যাপারগুলা এর মাঝে হবে। আর যদি এটা ভুল হয় এই ব্যাপারগুলা এলস এর মাঝে হবে। তো এটা যখন ট্রু, এই কন্ডিশনটা যখন ট্রু, তখন তার স্টেটমেন্টের মধ্যে যে এসি এর মধ্যে কম্পেয়ার করছেন, এবং এটা ট্রু হইলে এ বড় প্রদর্শন করছেন এই যে, আর এটা মিথ্যা হইলে সি বড় প্রদর্শন করছেন। তাহলে এরকম ব্যাপারখানা কিন্তু এলস এর মধ্যে হবে, কিন্তু এলস এর মধ্যে যখন হবে তখন কি হবে বলেন? তখন কিন্তু চেক করবে বি আর সি এর মাঝে। কার মাঝে? বি আর সি এর মাঝে। কন্ডিশন ট্রু হইলে বলবে বি বড়, এলস বলবে সি বড়। এটাই হচ্ছে খুবই কঠিন একটা প্রবলেম সলভ করা হয়েছে, আমরা করলাম। যেটা আসলে কি করছি আমরা খেয়াল করে দেখেন, নেস্টেড ইফ ইউজ করে তিনটা সংখ্যার মধ্যে আমরা বড়টাকে বের করছি। ঠিক আছে, যদি কারো কোনো কুইরি থাকে, কোশ্চেন থেকে দেন ইউ ক্যান আস্ক মি। আছে? হাত তুলেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে। ব্যাপারটা আমি তারপর আরেকটা বার বুঝাই দিই। দেখেন, প্রোগ্রামটা আমরা শুরু করছি, শুরু করার পরে এবিসি এর মান গ্রহণ করছি, তাই না? এবিসি এর মানটা গ্রহণ করছি। এবার এই কন্ডিশনটা দিলাম যে ইফ এ গ্রেটার দেন বি। এই কন্ডিশনটা ট্রু হইলে, আমাদের ইফ এলস এর স্ট্রাকচারটা এরকম যে ইফ এর পরে কন্ডিশন থাকে, তার একটা স্টেটমেন্ট, এলস এর একটা স্টেটমেন্ট, এলস এ কোনো কন্ডিশন থাকে না। তো ইফ এর স্টেটমেন্টে কখন যাবে? যখন এই কন্ডিশনটা ট্রু হবে। এই কন্ডিশনটা ট্রু হলে ইফ এর স্টেটমেন্টের মধ্যে যে এই ব্যাপারগুলা ঘটাবে সে এসি এর মধ্যে কম্পেয়ার করবে, তাই না? এসি এর মধ্যে কম্পেয়ার করে ট্রু হইলে এ বড়, আর ফলস হইলে সি বড় প্রদর্শন করবে। বাট এই কন্ডিশন ফলস হইলে সে এই ব্যাপারগুলা করবে, সে এলস এর মধ্যে যে। আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখে ফেলছি, এবি। আচ্ছা, এটা ব্যাপার না। ওকে, হ্যাঁ, যদি কারো কোশ্চেন থেকে থাকে, হাত তুলছিলেন যে, সে এখন আনমিউট করে কথা বলেন। কোশ্চেন আছে কোনো? আচ্ছা, কোশ্চেন নাই, মেবি এই ব্যাপারটাই এখানে আমি এবি লিখছিলাম ভুল করে, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তো এটার যদি আমি একটু অ্যালগরিদম বোঝাইতে চাই আপনাদেরকে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। প্রথমে কাজ শুরু করছি, এবিসি এর মান গ্রহণ করছি। এই কন্ডিশনটা ট্রু হলে 4-এ গেছি, অবশ্যই 4-এ যে এটা চেক করব। আর মিথ্যা হলে 7-এ যাব, 7-এ যে অবশ্যই এটা চেক করব। তো দেখেন, 4-এ যে এসি এর মধ্যে কম্পেয়ার করছি, এটা যদি ট্রু হয় 5-এ গেছি, 5-এ যে অবশ্যই এ বড় প্রদর্শন করব, তারপরে কিন্তু 5-এ যে এটা শেষ করে দিব। আর যদি মিথ্যা হয় 6-এ যাব। দেখেন, 5-এ যে এ বড় প্রদর্শন করে 10-এ পাঠায় দিছি, 10-এ পাঠানো উচিত হয় না, আমাদের 9-এ পাঠানো উচিত ছিল।
কেননা এখানে 10 নম্বর কোনো স্টেপ নাই, সো আমাদের এখানে 9 লেখা উচিত, 9 লিখে দিলাম। সেম ভাবে এটা যদি মিথ্যা হয় তখন আমরা কি করব বলেন, এই যে 6-এ পাঠিয়ে দিলাম, সি বড় প্রদর্শন করে আমরা যেটা করলাম যে 9-এ কিন্তু পাঠিয়ে দিলাম। এরপরে দেখেন 7 নম্বরে কখন আসবে, যখন এই কন্ডিশনটা ভুল। 7 নম্বরের শেষে বিসি এর মধ্যে চেক করবে, ট্রু হলে 8-এ পাঠাবে আর ভুল হলে সে 6-এ পাঠাবে, কজ 6-এ কিন্তু আমরা সি যে বড় সেটা প্রদর্শন করছিলাম। আমি এটা আসলে একটা লাইন স্কিপ করছি, মানে এটা সহজ করার জন্য, সহজ না মানে একটা আমাদের অ্যালগরিদম শুড বি যত ছোট হওয়া যায় সেটাই ভালো। তো আমরা যেটা করছি দেখেন, বিসি এর মধ্যে কম্পেয়ার করছি, ট্রু হলে 8-এ, মিথ্যা হলে 6। 8-এ যে কি করছি, বি বড় প্রদর্শন করে আমরা বি বড় প্রদর্শন করছি, এতটুকু লিখলেই হয়তো, আর কিছু লেখা লাগতো না। এটাই হচ্ছে আমাদের মোটামুটি এটার অ্যালগরিদম, ঠিক আছে। বাট এটা যদি আপনি শুধু ইফ দিয়ে লিখতে চান, পানি পানি হয়ে যেত প্রোগ্রামটা। দেখেন আমরা যেটা লিখতে পারতাম, আমি খুব সহজ করে ব্যাপারগুলো লিখি, বলছি মান তো গ্রহণ করলাম, ইফ এ গ্রেটার দেন বি, আমাদের এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আমি একটু বোর্ডে দেখাই, আমাদের লজিক্যাল অপারেটর মধ্যে দুইটা অপারেটর খুব বেশি ইউজ করতে হবে, একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে অর। মানে ওই যে জানতাম না, ধরেন এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, দুই কন্ডিশনের দুইটাই ট্রু বোঝাতে আপনি এন্ড ইউজ করতেন, বাট এই এন্ডটাকে আপনি সি প্রোগ্রামিং এ এই সাইন দিয়ে বোঝাবেন, দুইটা এম্পারসেন্ট, এটা হচ্ছে এন্ড অপারেটর, যে বোঝাই এটাও ট্রু এটাও ট্রু, দুইটা ট্রু হইলেই টোটাল কন্ডিশন উইল বি ট্রু। বাট অর যে অপারেটর, এটা ট্রু হইলেও টোটাল কন্ডিশন ট্রু, এটা ট্রু হইলেও ট্রু, তখন আমরা দুইটা এরকম দাগ দিব, দুইটা দাগ ফর কি বলেন অর, আর দুইটাই এম্পারসেন্ট ফর এন্ড। ওকে, তাহলে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে আমাদের এখানে চলে আসি, যদি এ বড় হয় বি থেকে এন্ড এ বড় হয় সি থেকে, দেন আপনি শিওর যে এ বড়, এর থেকে পানি পানি তো আর হয় না, ঠিক আছে। দেখছেন, এরকম করে আপনি আরো 2বার লিখবেন কোড, কার জন্য লিখবেন, বি এর জন্য লিখবেন আর সি এর জন্য লিখবেন, হয়ে যাবে সেটা কিসের মাধ্যমে বলেন, তখন সেটা আমরা লিখে ফেললাম যে ইফ বি বড় এ থেকে, সাথে সাথে আমাদের বি বড় সি থেকে, দেন লিখে ফেলবো পার্সেন্ট ইজ দ্য গ্রেটেস্ট, পরিচয়টা হবে বি, সেম এজ আমরা কার জন্য লিখবো, সি এর জন্য, যে ইফ সি গ্রেটার দেন এ সেম এজ সি গ্রেটার দেন বি, দেন সি উইল বি গ্রেটেস্ট, ঠিক আছে। এর থেকে সহজ প্রোগ্রাম আর হতেই পারে না। এটা হচ্ছে শুধু ইফ এর সাহায্যে, এটা ট্রু হইলে সে এটা প্রদর্শন করে পরে কন্ডিশনে যাবে, এটা ফলস হলে এটা স্কিপ করে এইখানে যাবে, তাই না। তো আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই, দেন এটা নিয়ে আরেকটু বেটার আইডিয়া নিয়ে আসি। খেয়াল করে দেখেন যে এটা কিসের মাধ্যমে বলা হচ্ছে, ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে 3টা সংখ্যার মধ্যে বড়। দেখেন এটা যদি ট্রু হয়, এই প্রথম কন্ডিশন যদি ট্রু হয়, এ বড় প্রদর্শন করে পরে কন্ডিশনে গেছেন, এটা যদি ফলস হয়, বড় প্রদর্শন না করে পরে কন্ডিশনে গেছেন। এখানে আমাদের কি বলেন, এটা হচ্ছে আমাদের জন্য ফ্লো চার্ট, আর এটা হচ্ছে আমাদের জন্য কি অ্যালগরিদম, তাই না। আর এটা আপনি যদি কিসের মাধ্যমে লিখতে চাইতেন, যে আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ইয়াতে চলে যাই, কোড ব্লকসে চলে যাই। আমরা এখন এটাকে যদি কিসের মাধ্যমে লিখতে চাই, এলস ইফ, দেন প্রথমটা হবে ইফ, লাস্টেরটায় কোনো কন্ডিশন লাগবে না, এলস হয়ে যাবে, আর এটা হচ্ছে এলস ইফ হয়ে যাবে। তো মজার ব্যাপার, আমরা জানতাম এলস ইফ এর স্ট্রাকচারটা এরকম যে প্রথমে ইফ, লাস্টে এলস, মাঝে যতগুলা কন্ডিশন থাকবে সবার জন্য এলস ইফ। এখানে কিন্তু একটা কন্ডিশন ট্রু হলে তার স্টেটমেন্ট রিড হয়, আর কোনো কন্ডিশনে যায় না। এখানে স্ট্রাকচারটা এরকম, এটা ট্রু হলে এটা রিড হবে, আর কিচ্ছু রিড হবে না। এটা ফলস হলে পরের কন্ডিশন যাবে, পরের কন্ডিশন ট্রু হলে তার এই স্টেটমেন্ট রিড হবে, অন্য কিছু যাবেই না। বাট সবগুলা কন্ডিশন তো এটা একটা এটা একটা, দুইটাই ফলস হইলে সে অবশ্যই এই এলস এ চলে যাবে, তাই না। এটার জন্য কিন্তু আমাদের ফ্লো চার্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না।
ফ্লোচার্ট চেঞ্জ হয়ে যে আমাদের এরকম ফ্লোচার্ট হয়ে যাবে। খেয়াল করে দেখেন যে এবিসি এর মধ্যে এবিসি এর মান গ্রহণ করলেন, যদি এ বড় হয় বি থেকে, সেম অ্যাজ এ বড় হয় সি থেকে, দেন এ বড় প্রদর্শন করে কিন্তু শেষ করে দিচ্ছেন। বাট এটা যদি মিথ্যা হয় দেন নেক্সট কন্ডিশনে গেছেন, বি এর মধ্যে বি বড় কিনা এ থেকে এবং বি বড় কিনা সি থেকে। এটা ট্রু হইলে বি বড়, দেন শেষ। আর এটা যদি ভুল হয় তাহলে সি বড়, এটা বুঝতে তো উপেক্ষা রাখে না আর কি। ঠিক আছে, তাহলে এটাই মোটামুটি আমাদের কি বলেন, এটাই হচ্ছে মোটামুটি আমাদের তিনটা ওয়েতে একটা সংখ্যা, তিনটা সংখ্যার মধ্যে বড়টাকে বের করার জন্য কোড, অ্যালগরিদম, ফ্লোচার্ট। এখন আমরা আমাদের লাস্ট একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে কোন একটা সাল লিপ ইয়ার কিনা এটা আমরা বের করব। ঠিক আছে, কোন একটা সাল লিপ ইয়ার কিনা। আজকে একটু ফাস্ট পড়াচ্ছি, কেননা আপনারা একটা স্টেপে চলে আসছেন, মানে অনেক কিছু বুঝে গেছেন আগে থেকে, তো এই কারণে আমি তো সব দেখাই দিচ্ছি, এই কারণে আপনাদের একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, যে বোঝার এমনি বুঝে যাবেন। দেখেন কোন একটা সাল লিপ ইয়ার কিনা, আমরা নরমালি বুঝি যে একটা সালকে 4 দিয়ে যদি বিভাজ্য হয়, তার মানে 4 যদি ডিভিজেবল হয় 4 দিয়ে, তাহলে সেটাকে লিপ ইয়ার বলতাম। তার মানে একটা সাল 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, একটা সালকে 4 দিয়ে ভাগ করবেন, ডিভাইড করবেন, রিমাইন্ডার বা ভাগশেষ 0 হলে সেটা লিপ ইয়ার। এটা আসলে ছোট মানুষ বললে ঠিক ছিল, কিন্তু আমরা বললে কিন্তু ঠিক হবে না। কেননা দেখেন, আপনি জানেন কিনা জানি না, 2200 সাল কিন্তু লিপ ইয়ার না, কিন্তু সেটা 4 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে ভাগ দেন, 5 বার যাবে, 20 হবে, 2 আসবে, একটা 0 নেমে যায়, 5 বার যাবে, 20 হবে, একটা 0 আসবে, এভাবে বসে যাবে আর কি, কাহিনী শেষ। সো দেখেন 550 ইন্টু 4 উইল বি 2200। সো এটা তো বিভাজ্য, কিন্তু সে কিন্তু লিপ ইয়ার না। সেম ভাবে 2100 সাল কিন্তু লিপ ইয়ার না, 2300 সাল লিপ ইয়ার না। 4 দ্বারা বিভাজ্য ঠিক আছে, যে 4 দ্বারা বিভাজ্য হলে সেই সালটা লিপ ইয়ার হয়, ঠিক আছে, কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়। আসলে ঝামেলাটা হচ্ছে যেই সালগুলা শতমার্কা বুঝছেন, মানে 100, 200, 300, 400, এই সালগুলোর মধ্যে কিছু ঝামেলা আছে, যে 100 সাল লিপ ইয়ার না, 200 সাল লিপ ইয়ার না, 300 সাল লিপ ইয়ার না, আবার 400 সালটা ঠিকই লিপ ইয়ার, 500 লিপ ইয়ার না, 600 লিপ ইয়ার না, 700 লিপ ইয়ার না, আবার 800 লিপ ইয়ার। তার মানে এই যে শত শত সাল, মানে যে সালগুলা 100 দ্বারা বিভাজ্য, সেই সালগুলোর মধ্যে একটু সমস্যা আছে। এই জন্য আমরা প্রথমে এদের সবাইকে বাদ দিয়ে দিব, পরে আবার এই 400 দ্বারা বিভাজ্য সালগুলোকে নিয়ে আসব। সবাই একটু মনোযোগ দিয়ে আমাদের কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন। যদি এমন হয় যে একটা সাল ওয়াই কনসিডার করছেন, সেই সালটাকে আপনি মোট করলেন 4 দিয়ে এবং ইকুয়াল 0 হয়ে গেল, তাহলে এই সালটা লিপ ইয়ার আমাদের কনসেপ্ট তাই বলে, যে এই সালটা মানে একটা সালকে আপনি 4 দ্বারা বিভাজ্য বানালেন, এটা তো তাই বোঝায়, তাই না? সেই সালটা 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হলে সেটা লিপ ইয়ার। এই কন্ডিশনটা ট্রু হবে যদি কিনা সেই সালটাকে আপনি আবার 100 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 না হয়। এই দুইটা কন্ডিশনের দুইটাই যদি ট্রু হয়, তবে সেই সালটা লিপ ইয়ার হবে। আমি আরেকবার ব্যাপারটা বোঝাই। দেখেন, কোন একটা সাল 4 দ্বারা, এটা কি বিভাজ্য বলে না, যে একটা সালকে 4 দ্বারা ভাগ করলেন ভাগশেষ 0 হওয়া মানে কি, সেটা 4 দ্বারা বিভাজ্য। আর এখানে বলছে নট ইকুয়াল, তার মানে কোন একটা সাল 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য না হলে সালটি লিপ ইয়ার। কিন্তু এই কন্ডিশনের কারণে বাকি যে 0 সাল বা 400 সাল, 800 সাল, তারপরে 1200 সাল, এরা বাদ পড়ে যায়। এই কারণে আমরা যেটা করব, এদেরকে ধরে আনার জন্য বলবো, যদি কিনা আমাদের 400 দ্বারা সালটা বিভাজ্য হয়, দেন সেটাও লিপের, এখানে অর সাইন হবে। তার মানে এটা হচ্ছে টোটাল কন্ডিশন। এটা দুইটা ওয়েতে সলভ করা যায়, এটা কঠিন ওয়েটা, যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা আমি একটু পরে দেখাবো। আপনারা সবাই খাতা কলমে একটু লিখে নিতে পারেন আমি যা বললাম। দেখেন, কোন একটা সাল যদি 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য না হয়, সালটি লিপ ইয়ার। আবারও বলি, কোন একটা সাল যদি 4 দ্বারা বিভাজ্য এবং
100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সালটা লিপ ইয়ার। এটা টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখেন এবং আরেকবার লিখেন যে একটা সাল 400 দ্বারা বিভাজ্য হলে সালটি লিপ ইয়ার। এটার মাঝে কিন্তু অথবা হবে, ঠিক আছে? তার মানে এই দুইটা ট্রু হইলেও সালটা লিপ ইয়ার, আবার এটা হইলেও সালটা লিপ ইয়ার। ওকে, এটা একটা ওয়ে। আমি যারা বোঝেন নাই তাদেরকে আরেকটা বার বুঝাই দিই, আর সহজ ওয়েটা আমি একটু পরে দেখাবো। মানে এর থেকে সহজ ওয়েতে একটা সাল লিপ ইয়ার কিনা চেক করা যায় সেটা আমি দেখাবো। ওকে, ধরেন আপনি 2004 যে সাল সেটাকে কনসিডার করলেন, ঠিক আছে? আমরা দেখি যে সেটা যে লিপ ইয়ার এটা জানি 2004 সাল লিপ ইয়ার কিভাবে হয়। দেখেন এই কন্ডিশনে যদি দেন আমাদের যে 2004 সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে এবং এই কন্ডিশনটা কিন্তু ট্রু বলবে, তার মানে ট্রু। হ্যাঁ, এটা বলতেছে হ্যাঁ, কিন্তু এই সালটা কিন্তু আবার 100 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও ট্রু। ব্যাপারটা বুঝছেন? এখানে নট ইকুয়াল আছে এই জন্য ট্রু হয়ে গেল, কেননা এই 2004 যে সাল সেটা কিন্তু 100 দ্বারা বিভাজ্য হবে না, নট ইকুয়াল 0, ট্রু। তার মানে এই দুইটাই ট্রু, কিন্তু সেই সালটা আবার কিন্তু 400 দ্বারা বিভাজ্য না। সো এখানে কন্ডিশনটা হয়ে গেল ফলস। এখানে সাইন আছে কি অর, তার মানে এখানে ট্রুতে এন্ড করলে ট্রু হয়, জানতাম না। এন্ড এর ক্ষেত্রে কি সবাই 1 বললে 1 হয়, তার মানে এখান থেকে হ্যাঁ, এখান থেকে না, না আর হ্যাঁকে অর করলে উত্তর বি হ্যাঁ। সো এই সালটা লিপ ইয়ার। ব্যাপারটা বুঝাইতে পারছি? আবারও বলি, 2004 সাল যখন কনসিডার করলেন সেই সালটা 4 দ্বারা বিভাজ্য, সো ট্রু। সেই সালটা 100 দ্বারা বিভাজ্য না, সো এটাও ট্রু। ঠিক আছে, এটা ট্রু কেন? নট ইকুয়াল আছে তাই। যদি ইকুয়াল হইতো তাহলে কিন্তু ফলস হয়ে যেত। এখানে বলছি সেই সালটা 400 দ্বারা কি বিভাজ্য? না, বিভাজ্য না, সো ফলস। এখানে ট্রু কে আপনি এন্ড করতেছেন, উত্তর আসতেছে ট্রু, আর এখানে অর, আর এই ট্রুথ কে অর করলে উত্তর উইল বি ট্রু। সো 2004 সালটা লিপ ইয়ার। এভাবে দেখেন, আপনি যদি 2400 সালকে আনেন সেটা লিপ ইয়ার। সেটা কিভাবে হয়? সেই সালটা 4 দ্বারা কিন্তু বিভাজ্য, 100 দ্বারাও বিভাজ্য, তার মানে এখানে ফলস। 100 দ্বারা বিভাজ্য বলতেছে না, 100 দ্বারা যদি বিভাজ্য না হয়, ভুল কথা, কেননা এটা 100 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, সো এটা ভুল। তো এই পাশ থেকে কিন্তু ভুল আর মানে ঠিককে এন্ড করলে ভুল হয়, তাই না? কিন্তু এই যে এই কোঠাতে কিন্তু সে পার পেয়ে গেছে, কেননা 2400 সাল কিন্তু 400 দ্বারা বিভাজ্য। সো এখান থেকে ট্রু, এখান থেকে ফলস, অর করে কিন্তু ট্রু হয়ে যাবে। এখন আপনাকে বলি 2100 সালকে তাহলে কি করে বাদ দিছি? 2100 সাল 4 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা কি বিভাজ্য? 100 দ্বারা বিভাজ্য, সেম এজ 2400 সাল, সো এখানে ফলস হয়ে যাবে। এবং সেই সালটা আবার 400 দ্বারা বিভাজ্য না, সো এখানেও ফলস হয়ে যাবে। শুধু 4 দ্বারা বিভাজ্য হইলেই সালটা লিপ ইয়ার হয় না, সো এখানে ফলস, এখানেও ফলস, উত্তর উইল বি ফলস। 2100 সাল লিপ ইয়ার না। বাট 2003 সালটা এইগুলা তো আসলে এইটা দ্বারাও ফলস, এটা দ্বারাও ফলস, এটা দিয়ে শুধু ট্রু হবে, তো দরকার নেই, এটা এমনিতেই আমরা বুঝে ফেলছি। ওকে, তো এটা দিয়ে আগে কোড লিখি, তারপরে আমি বলছি যে সহজ একটা ওয়ে আছে, সেই সহজ ওয়েতেও দেখাবো। তাহলে এটা দিয়ে যদি কোড লিখতে চান, আপনি যেটা করবেন, প্রথমে INTY নিলেন ফর স্ক্যানিং দা ভ্যালু অফ ইয়ার, যেটা আপনি চেক করতে চান। বললেন স্ক্যানএফ এর মাধ্যমে, বলছেন যে আচ্ছা প্রিন্টএফ এ প্রথমে বলেন যে এন্টার এ ইয়ার, এন্টার এ কি ইয়ার। তো এটাকে নিবেন, নেয়ার জন্য আপনি স্ক্যানএফ ফাংশন ইউজ করবেন। দিলেন %d, এরপরে দিলেন হচ্ছে কমা এম্পারসেন্ট, কি দিবেন? ওয়াই। এই পর্যন্ত আমরা আসলে শুধুমাত্র ওয়াই এর মানটা নিতে পারলাম। এবার দেখেন সেই কন্ডিশন, বড় কন্ডিশনটা, যে প্রথমে যদি একটা সাল 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে লিপ ইয়ার হতে পারে, যদি সাথে সাথে আরেকটা কন্ডিশনও ট্রু হয় যে সেই সালটা 100 দ্বারা বিভাজ্য না। সো ওয়াই মড 100 নট ইকুয়াল 0, এই দুইটাই যদি ট্রু হয় তাহলে সেই সালটা ডেফিনেটলি লিপ ইয়ার। এই কন্ডিশনের দুইটাই ট্রু হয়। তো এদের কারণে আমাদের কেউ বাদ পড়ে যায়। সেই ঘোড়ার ডিমগুলোকে আনার জন্য আমি একটা অড সাইন দিলাম, লিখলাম যে সেই সালটাকে আপনি যদি মোট করেন 400 দিয়ে,
ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার। টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তার মানে এই যে লাস্টের যে ফার্স্ট ব্র্যাকেট এটা ইফের, তারপরে এই দুইটাকে একসাথে করার জন্য সেকেন্ড ব্র্যাকেটটা, যেটা সেকেন্ড ব্র্যাকেটটা কই এখান থেকে এখানে শুরু হয়েছে, এরপর এটা তো এটার। ওকে, তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তার স্টেটমেন্ট পরের লাইন বলবেন যে %d is leap year, %d is leap year। ঠিক আছে, %d এর পরিচয়টা হচ্ছে y, আর এটা যদি ভুল, আচ্ছা %d আচ্ছা কি লিখতেছি আমি printf, আল্লাহ রে। ওকে, তো দেখেন এই কন্ডিশনটা যদি ভুল হয় তখন এলস এ যে লিখে দিবেন ব্যাপারটা, কাহিনী শেষ। শুধু কিনা এখানে লিখবেন যে নট। আচ্ছা, আমরা এখন প্রোগ্রামটা রান করি। দেখেন আমি সাল দিলাম 2004, সেটা দেখেন লিপ ইয়ার, 2004 লিপ ইয়ার সাল। প্রোগ্রাম রান করলাম, দিলাম হচ্ছে 2100 সাল, 2100 সাল নট লিপ ইয়ার। প্রোগ্রাম রান করলাম, দিলাম 2000 সাল, সেটা লিপ ইয়ার। এটাই ঠিক আছে। এখন আমরা আর একটা ওয়ে দেখব, এটার জন্য কিন্তু ফ্লোচার্ট খুবই সহজ। মেবি আমাদের ফ্লোচার্টটা এখন একটু দেখেই ফেলি আমরা, এখানে যতদূর জানি নাই। ওকে, পরের যেটা সেটাতে থাকবে। আমরা এটার জন্য একটু ফ্লোচার্ট দেখব, সাথে সাথে অ্যালগরিদমও দেখব অবশ্যই। দেখেন একবারে সব, যে শুরু করছেন ওয়ার মানটা গ্রহণ করছেন যদি আপনার সালটা 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সালটা লিপ ইয়ার, অথবা কি সালটা যদি 400 দ্বারা বিভাজ্য হয় তবুও লিপ ইয়ার। ঠিক আছে, অধিবর্ষ বলে বাংলাতে। কিন্তু আমরা এখন যেটা করব এটাকে হচ্ছে, এটার তো কোড এখানে দেয়া আছে, অন্য একটা ওয়ে আছে, সেটা আমরা এখানে ডিরেক্ট বুঝে যাই। খেয়াল করে দেখেন, এখানে আপনি যেটা করবেন প্রথমে 400 সালটাকে আপনি 400 দ্বারা বিভাজ্য কিনা চেক করতেছেন। প্রথমে একটা সাল কাউন্ট নিলেন, ইউজারের কাছ থেকে একটা সাল নিলেন, বললেন যে এন্টার এ ইয়ার টু চেক ইফ ইট ইজ লিপ ইয়ার অর নট, এভাবে লিখতে পারেন। ঠিক আছে, তো সালটাকে আপনি স্ক্যান করলেন, এরপর লিখতেছেন যদি আপনার যে সালটা সেটা যদি 400 দ্বারা বিভাজ্য হয়। এটা কি তাই বললে না, সালটা যদি 400 দ্বারা বিভাজ্য, তার মানে 400 দিয়ে মড করে যদি রিমাইন্ডার 0 হয় তাহলে কি 100% সেটা লিপ ইয়ার। ঠিক আছে, তো 400 মার্কা সালগুলার কাহিনী শেষ। এখন বলেন আপনি যদি 2100 সাল দেন তাহলে তো এটা ফলস, সো সে কিন্তু এখানে আসবে এবং এখান থেকে কিন্তু সে বলে দিবে সালটা লিপ ইয়ার না। তার মানে প্রথমে 400 পরে 100 সিরিয়ালটাও কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মানে মেইনটেইন করতে হবে। কেননা ধরেন ভাবতেছেন এই সালটা তো 100 দ্বারা বিভাজ্য হইলে নট লিপ ইয়ার বলবে, তাহলে 2400 সাল দিলে তো নট লিপ ইয়ার হয়ে যাবে। না, হবে না ভাইয়া, কেননা 2400 সাল যখন দিবেন এই 400 মার্কা সালগুলোকে আগেই সে স্ক্যান মানে এখান থেকে সর্ট আউট করে তাদের কাহিনী শেষ করে প্রোগ্রামটা কিন্তু শেষ করে দিবে 400 মার্কা সাল। কিন্তু যদি ধরেন এই দুইটা কন্ডিশনের জন্য কিন্তু আপনি 100 200 300 400 500 সব সালকেই বাদ দিতে পারছেন। আমি আর একটা বার বলি, ধরেন আপনি সাল হিসেবে দিলেন 2000 সাল, তাহলে কিন্তু এই 7 নম্বর লাইনের যে কন্ডিশন, এই কন্ডিশনেই 2000 সালকে কন্ডিশন ট্রু হওয়ার কারণে লিপ ইয়ার বলে শেষ করে দিবে প্রোগ্রামটা। ঠিক আছে, কিন্তু এই কন্ডিশনটা যদি ফলস হয় তবেই কিন্তু এখানে যাবে। আপনি যদি 2100 সাল বা 2200 সাল 2300 সাল দেন তাহলে কিন্তু এটা ফলস এখানে আসবে এবং এখানে এসে তখন ট্রু হয়ে যাবে, সেটা নট লিপ ইয়ার দেখাবে। এখন তার মানে 100 200 মানে 100 দ্বারা বিভাজ্য সব সালগুলাই কিন্তু এই দুইটা কন্ডিশনের জন্য শেষ। এবার আসেন 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য হলে সেটা লিপ ইয়ার, আর যদি এখানের একটা কন্ডিশনেরও ট্রু না হয় তাহলে সেটা 100% নট লিপ ইয়ার। এটা খুবই সহজ একটা ওয়ে। প্রথমে 400 100 4, ঠিক আছে, সবগুলাতেই কি একবার লিপ ইয়ার নট লিপ ইয়ার লিপ ইয়ার নট লিপ ইয়ার। এটা মুখস্থ করার জন্য সহজ। যে কি করবেন, ইফ এলস দিয়ে লিখতেছেন, ইফ সরি এলসিফ দিয়ে লিখতেছেন ইফ এলসিফ এলসিফ এলস, এটা তো স্ট্রাকচার। প্রথমে কি 400 100 4 আছে ছোট ছোট হচ্ছেন,
তো প্রথমে হচ্ছে লিপ ইয়ার, নট লিপ ইয়ার, লিপ ইয়ার, নট লিপ ইয়ার। এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আমাকে, আমি বুঝাই দিব। কেউ কি আছেন যে বুঝতেছেন না? যদি না বুঝে থাকেন ভেরি গুড, বুঝছেন সবাই। এখানেও দেখেন বুঝাই দিচ্ছি। সালটা স্ক্যান করলেন, প্রথমেই 400, তার মানে 400 কি 100 দ্বারা বিভাজ্য না? বিভাজ্য, কিন্তু ধরেন 100, 200, 300, 400, 500, 600 এরকম শত শত সালের মধ্যে যারা 400, এখানেই কিন্তু তাদের কাহিনী শেষ করে প্রোগ্রামটা শেষ করে দিয়েছেন। কিন্তু বাকি যে 100, 200, 300, 500, 600 তারা কিন্তু এটা ফলসের কারণে এখানে যে এই জায়গা দিয়ে তারা নট লিপ ইয়ার প্রদর্শন করে শেষ করবে। তাহলে এই দুইটাকে স্কিপ করে এই জায়গায় আসার জন্য তাকে সালটা অবশ্যই 100 দ্বারা বিভাজ্য হওয়া চলবে না। এখন কে থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম সালগুলা, তাদের মধ্যে যারা 4 দ্বারা বিভাজ্য লিপ ইয়ার, আর যারা বিভাজ্য না তারা নট লিপ ইয়ার। এটাই ছিল আমাদের আজকের এই ক্লাসটা। সবাইকে অনেক ধন্যবাদ।